আচ্ছা, আজকে আমরা অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের ৭ নাম্বার চ্যাপ্টার করব, কার্যপত্র। তোমরা কি বলতে পারো কার্যপত্র কি? কোনো স্যার, আইডিয়া কেমন আছে? জানি নামটা শোনা শোনা মনে হয়, কিন্তু আবার জানিও না। আচ্ছা, যখন কোনো শব্দ মানে জানি না আমি এটার মানে কি, তখন ওই শব্দটাকে ভাঙার চেষ্টা করব। দেখো এখানে কার্য আর পত্র, কার্য মানে কি বোঝায়? কাজ। আর পত্র মানে কি বোঝায়? উম কাগজ বা একটা পেপার। হুম। তো হুম। যেই কাগজটার মধ্যে বা যে পেপারটার মধ্যে কাজ সংক্রান্ত বিষয়বস্তু থাকবে সেটাই কার্যপত্র বলা যায়। সোজা কথা একবারে। হুম। আর একটু যদি ডিটেলস করে বলি, যে এমন একটা পেপার বা এমন একটা কাগজ হবে যার ভিতর একটা প্রতিষ্ঠানের হিসাব সংক্রান্ত সবকিছু একসাথে দেখা যাবে। এখন কথা হলো এই সবকিছু বলতে আমি কি বুঝবো? সবকিছু বলতে রেওয়া মিল, সমন্বয়, সমন্বিত রেওয়া মিল। আমরা সমন্বয় শব্দটা কিন্তু জানি, সমন্বয় কি। আর্থিক অবস্থার বিবরণী করছি আমরা, ওইখানে কোশ্চেনে কি দেওয়া হ্যাঁ। থাকে? একটা রেওয়া মিল দেওয়া থাকে, তারপর কিছু সমন্বয় দেওয়া থাকে। সমন্বয়গুলো হলো যেই সব বিষয়বস্তু দেখা যাচ্ছে জাবেদা রেওয়া মিলে হিসাবভুক্ত থাকে। হয় নাই বা হ্যাঁ, রেওয়া মিলভুক্ত হয় নাই, খতিয়ানভুক্ত হয় নাই, সেই সব বিষয়গুলাই হলো সমন্বয়, তাই না? তো ওই হ্যাঁ। সমন্বয়গুলা, তারপর সমন্বয় আর রেওয়া মিল মিলে সমন্বিত রেওয়া মিল, বিশদায় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, এই সবকিছু একসাথে যে জায়গাটায় দেখা যাবে সেটাকেই আমরা কার্যপত্র বলবো। ওকে? জি কার্যপত্রটাকে স্যার। ইংলিশে ওয়ার্কশিট বলে। আচ্ছা, একটা মানে যদি দেখি কার্যপত্র দেখতে কেমন তাহলে আমরা বুঝতে পারবো। এখানে একটা কার্যপত্র দেখতে পাইতেছো। দেখো এই পেপারটার মধ্যে হিসাবের নাম আছে, রেওয়া মিল আছে, সমন্বয় আছে, সমন্বিত রেওয়া মিল আছে, বিশদায় বিবরণী আছে, আর্থিক অবস্থা বিবরণী আছে। মানে এই সমস্ত কিছু একসাথে যখন কোনো একটা জায়গায় বা কোনো একটা অঙ্কে, কোনো একটা ছকে দেখা যাবে, তখন সেই ছকটারে, সেই কাগজটাকে আমরা কার্যপত্র বলবো। তো কার্যপত্র কি এটা তো বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এই কার্যপত্র এইখানে দেখো কয়টা ঘর? এইখানে যে এক্সাম্পলটা দেখতেছি আমরা, এখানে টোটাল 10টা ঘর। এই রেওয়া মিলের 2টা ডেবিট ক্রেডিট, সমন্বয়ের ডেবিট ক্রেডিট, সমন্বিত রেওয়া মিলের ডেবিট ক্রেডিট, বিশদায় বিবরণীর ডেবিট ক্রেডিট, আর্থিক অবস্থা বিবরণী ডেবিট ক্রেডিট, টোটাল 10টা ঘর। এটাকে বলে 10 ঘরা কার্যপত্র। ঠিক আছে? আমাদের পরীক্ষায় কোশ্চেনে বলবে 8 ঘরা কার্যপত্র প্রস্তুত করো, 10 ঘরা কার্যপত্র করো বা 12 ঘরা করো। এগুলা কি? যদি আমাদেরকে 8 ঘরা কার্যপত্র বলেন, তাহলে মেইন ঘর থাকবে 4টা। মানে উপরে যেটা দেখছি এটা কি 10 ঘরা? এটা হলো একটা 10 ঘরা কার্যপত্র। এখানে মেইন ঘর দেখো 5টা, রেওয়া মিল, সমন্বয়, সমন্বিত রেওয়া মিল, বিশদায় বিবরণী, আর্থিক অবস্থা বিবরণী। মেইন 5টা। আর অলওয়েজ প্রত্যেকটার 2টা করে থাকবে ডেবিট ক্রেডিট। সেই 2টা করে মিলে 10টা হইছে। 8 ঘরা যদি করতে বলে, তাহলে মেইন ঘর থাকবে 4টা। 4টা কি কি? রেওয়া মিল, সমন্বয়, আয় বিবরণী মানে বিশদায় বিবরণী, আর আর্থিক অবস্থা বিবরণী বা উদ্ধৃত পত্র বা স্থিতিপত্র। ঠিক আছে? যদি 8 ঘরা বলে, কোনটা বাদ গেছে? বাদ গেছে হলো সমন্বিত রেওয়া মিল। আমাদের মেইন হলো 5টা, মানে সবসময় বেশিরভাগ সময় কিছু না বললে আমরা 10 ঘরাই করে দিয়ে আসবো। মেইন 5টা ঘর থাকে, রেওয়া মিল, সমন্বয়, সমন্বিত রেওয়া মিল, বিশদায় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, এই 5টা মেইন। 5টায় ডেবিট ক্রেডিট মিলে 10টা। আর যদি 8 ঘরা বলে তাহলে এই সমন্বিত রেওয়া মিলটা করবো না, তাহলে হয়ে যাবে 8 ঘরা। রেওয়া মিল, সমন্বয়, বিশদায় বিবরণী, আর্থিক অবস্থা বিবরণী, 4টা দিব। আর যদি 10 ঘরা বলে তাহলে তো ওই যে দেখছি এই 5টাই দিব, রেওয়া মিল, সমন্বয়, সমন্বিত রেওয়া মিল, আয় বিবরণী, আর্থিক অবস্থা বিবরণী, 5টা। যদি 12 ঘরা বলে তাহলে কি করব? 12 ঘরা বললে একটা বেশি আসবে, সংরক্ষিত আয় বিবরণী বা রক্ষিত আয় বিবরণী। সাধারণত বলে না 12 ঘরা, বাট সংরক্ষিত আয় বিবরণী অনেকটা আমরা মালিকানা সত্ত্ব বিবরণী করছি না, ওই মালিকানা সত্ত্ব বিবরণীর মতন। বাট খুব একটা লাগবে না, বাট যতটুকু লাগবে আমরা দেখবো এটা কি কিভাবে করে। সো মোটামুটি কার্যপত্র কি এটা বুঝতে পারছো? জি স্যার। কার্যপত্র কি? একটা পিস অফ পেপার বা এমন একটা অঙ্ক যেখানে আমরা একই সাথে
একটা ব্যবসায় প্রতিষ্ঠানের সমস্ত কিছু দেখাবো। সমস্ত কিছু বলতে রেওয়া মিল, সমন্বয়, সমন্বিত রেওয়া মিল, বিশদায় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, এই জিনিসগুলা দেখাবো। আর এই জিনিসগুলা দিয়ে আমরা নিট লাভ বের করব সাধারণত। ওকে, আমাদের যে কোশ্চেন আসবে, কোশ্চেনে একটা রেওয়া মিল দেওয়া থাকবে, কিছু সমন্বয় দেওয়া থাকবে, আর বলবে একটা কার্যপত্র করতে। এখন এই অধ্যায় করার জন্য সব থেকে ইম্পর্টেন্ট হলো সমন্বয়। যদি তুমি সমন্বয়টা পারো বা সমন্বয় জাবেদা পারো, তাহলে এই অঙ্ক তোমার কাছে খুবই ইজি হয়ে যাবে। কিন্তু তুমি যদি সমন্বয় জাবেদা না পারো, তাহলে অঙ্ক হয়ে যাবে অনেক কঠিন। এখন সমন্বয় জাবেদা কি সেটা বলতে পারবা? না স্যার। পারা উচিত তো। রেওয়া মিলে যে বিষয়গুলা হিসাবভুক্ত হয় না, সেই বিষয়গুলাকে আমরা বলি সমন্বয়। আর ওই সমন্বয়গুলার জাবেদা করাই হলো সমন্বয় জাবেদা। ঠিক আছে? রেওয়া মিলে একটা আপনার কথাটা নির্দিষ্ট, বুঝলাম না, আবার বলেন। আচ্ছা আবার বলতেছি, একটা নির্দিষ্ট সময়কালে রেওয়া মিলে যে সমস্ত বিষয়গুলা হিসাবভুক্ত হবে না, কিন্তু ওই সময়কালের মধ্যে ঘটনাগুলো, আর্থিক ঘটনা অবশ্যই, লেনদেনগুলো, ওই লেনদেনগুলো হিসাবভুক্ত করার জন্য যে জাবেদা দেওয়া হবে সেটাকে বলা হবে সমন্বয় জাবেদা। একটা প্রতিষ্ঠান ফার্স্টে জাবেদা করে, জাবেদা থেকে খতিয়ান করে, খতিয়ান থেকে রেওয়া মিল করে। এখন রেওয়া মিল করার পর দেখা গেল যে অনেক কিছুই এখনো হিসাবভুক্ত করা হয় নাই। এই বিষয়গুলা হিসাবভুক্ত করার জন্য যে জাবেদা দিব, সেটাই হলো সমন্বয় জাবেদা। এবার বুঝতে পারছো? জি স্যার। মানে রেওয়া মিলে যে বিষয়গুলো হিসাবভুক্ত হয় নাই, সেগুলো হিসাবভুক্ত করার জন্য যে জাবেদাটা দেওয়া হবে, সেটা হলো সমন্বয় জাবেদা। সমন্বয় জাবেদাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এটা জাস্ট একটা ব্রড সেন্সে দুই ভাগে ভাগ করতে পারি, এছাড়া আরো অনেক ধরনের হতে পারে। একটা হলো অগ্রিম সমন্বয়, আর একটা হলো বকেয়া সমন্বয়। আমরা ওই আর্থিক অবস্থা বিবরণীর সময় সমন্বয় দেখছি অনেকগুলাই, যে ভাড়া 3 মাসের অগ্রিম প্রদান করা হয়েছে, 2000 টাকা বেতন বকেয়া আছে। এই ধরনের সমন্বয়গুলাই বেশি হয়ে থাকে সাধারণত। আচ্ছা, অগ্রিম সমন্বয় জাবেদা আবার দুই ধরনের হতে পারে, অগ্রিম ব্যয়, অগ্রিম আয়। এগুলা এক্সাম্পল দেখবো সরাসরি, এগুলা দেখে খুব একটা লাভ হবে না, বাট ভিডিও থেকে এখানে দেখে মানে পড়তে পারবা, ওই জন্য রেখে দেওয়া। সেম ভাবে বকেয়া সমন্বয় আবার দুই ধরনের, বকেয়া আয়, বকেয়া ব্যয়। আচ্ছা, অনেক সময় দেখা যায় অনেক ভুল হয়, আহ প্রতিষ্ঠান হিসাব নিকাশ করতে গিয়ে ভুল হয়ে গেছে, ওই ভুলগুলো সাধারণত আমরা সমন্বয় জাবেদার মধ্যে ঠিক করে ফেলি তখন। তো এটা ভুল সংশোধন জাবেদাটা আলাদা হলেও আমাদের সমন্বয়ের মধ্যে ভুল সংশোধনী থাকে, ওটা আমরা ভুল অনুযায়ী আবার ঠিক করতে হয়। আর সমাপনী দাখিলা কি বলতে পারো? সমাপনী দাখিলা নিয়ে কার কোনো আইডিয়া আছে? স্যার যেটা হলো মানে আগের বছরে ছিল, মানে সমাপনী মানে তো শেষ। হ্যাঁ, সমাপনী মানে অবশ্যই শেষ, একবারে বছরের শেষে যে জাবেদাটা দেওয়া হয়, হ্যাঁ। ওইটাই সমাপনী জাবেদা। আচ্ছা, সমাপনী জাবেদা হলো একটা প্রতিষ্ঠানের যত আয় ব্যয় আছে, ওই আয় ব্যয় হিসাবগুলো বন্ধ করার জন্য যে জাবেদা দেওয়া হয় সেটা হলো সমাপনী জাবেদা। এটা ডিটেলসে আমরা পরে দেখবো, এখন জাস্ট একটু বলে রাখলাম যে সমাপনী জাবেদাটা আমাদের এই অধ্যায়ে লাগবে। তো এই অধ্যায়ে মেইনলি আমাদের তিন ধরনের জাবেদা লাগবে। একটা হলো সমন্বয় জাবেদা লাগবে, সেকেন্ডলি ভুল সংশোধনী জাবেদা লাগবে, আর থার্ড আমাদের সমাপনী দাখিলা লাগবে। আমরা প্রথমে সমন্বয় দাখিলাগুলো একটু দেখবো। আচ্ছা, ক্রয় বিক্রয় সংক্রান্ত যদি সমন্বয় থাকে কোনো, কিছু এক্সাম্পল আমি সেট করে রাখছি, এই এক্সাম্পল গুলোর মধ্যেই সাধারণত থাকে। আর আমরা অলরেডি 3 বছর ধরে অ্যাকাউন্টিং করতেছি, তো একটা বেসিক ধারণা জাবেদা করার, আমরা অনেক জাবেদা করে আসছি, জাবেদা কিছুটা পারি আমরা। সো ওই নলেজ গুলো আমরা ব্যবহার করব এই অধ্যায় অঙ্ক করার সময়। এখানে দেখতেছো যে ক্রয় বিক্রয় সংক্রান্ত ফার্স্ট একটা জাবেদা আছে, ধারে বিক্রয় 2000 টাকা বিক্রয় হিসেবে লেখা হয়নি। এই জাবেদা সবার পারার কথা। ধারে বিক্রি করছে, ধারে বিক্রি করলে জাবেদা কি? দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট।
এই জাবেদা নিয়ে তো কারো কোনো সমস্যা থাকার কথা না, তাই না? আমরা দেনাদারের প্রাপ্য হিসাবও বলি, ঠিক আছে? সেম ভাবে অলিখিত ক্রয় 5,000 টাকা, ক্রয় করছি লিখি নাই, ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট, আর অলিখিত ক্রয়ের সবসময় আমরা ধারেই ধরে নিই, ধারে ধরে নিচ্ছি তাই পদীয় হিসাব ক্রেডিট। তো এখানে ভুল লেখা আছে, পদীয় হিসাব ডেবিট লেখা, কিন্তু পদীয় হিসাব ক্রেডিট হবে। ক্রয় হিসাব ডেবিট, পদীয় হিসাব ক্রেডিট। ওকে, আচ্ছা, মুনাফাবিহীন পণ্য বিক্রয় এটা কি কখনো শুনছো? জি স্যার। জি স্যার। বলতে পারবা মুনাফাবিহীন পণ্য বিক্রয় কি? স্যার, যে পণ্য বিক্রয়ে কোনো লাভ হবে না। হ্যাঁ, পণ্য বিক্রয়ের লাভ হবে না, সেটার জাবিদা কি? আমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছি, বিক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। কেন বিক্রয় ডেবিট, কেন ক্রয় ডেবিট, এটা বলতে পারবা? সো এখানেও ভুল করছে, বিক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট হবে। হুম। কেন বিক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট মুনাফাবিহীন পণ্য বিক্রয়? আচ্ছা, নরমালি বিক্রয় কি হয়? স্যার, ক্রেডিট নরমালি হয়। তো ক্রেডিট হয়। আর ক্রয়? এখানে যেহেতু ক্রয় ক্রয় হলো ডেবিট ডেবিট হয়, হয়। কিন্তু হুম এখানে যেহেতু মুনাফাবিহীন, এর হুম জন্য বিক্রয় হিসাব ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট। আচ্ছা, আমাদের একটা ব্যবসায়ের মূল উদ্দেশ্য কি? মুনাফা অর্জন। হ্যাঁ, মুনাফা অর্জন। এখন এই কাজটা আমরা মুনাফা ছাড়া করছি, তো এটা কি আমাদের ব্যবসার উদ্দেশ্যের সাথে সাংঘর্ষিক না? হ্যাঁ। যেহেতু এটাকে আমাদের ব্যবসার উদ্দেশ্যের সাথে সাংঘর্ষিক, সেহেতু এইটাকে আমরা লেনদেন হিসেবে হিসাবভুক্ত করতে চাচ্ছি না। যেহেতু লেনদেন হিসেবে হিসাবভুক্ত করতে চাচ্ছি না, অলরেডি ধরো ওই ক্রয় করলে আমরা ক্রয় ডেবিট করছি, বিক্রয় করলে বিক্রয় ক্রেডিট করছি, এখন আমরা ওটাকে কেটে দিব। কেটে দেওয়ার জন্য কি, বিক্রয় আগে আমরা ক্রেডিট করছি, এখন বিক্রয়কে ডেবিট করে দিব। আর ক্রয়কে আগে ডেবিট করছিলাম, এখন ক্রয়কে ক্রেডিট করে দিচ্ছি, কাটাকাটি হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? যেহেতু মুনাফাবিহীন পণ্য বিক্রয়টা আমাদের ব্যবসায়ের উদ্দেশ্যের সাথে সাংঘর্ষিক, এজন্য আমরা ওকে লেনদেন হিসেবে ধরতেছি না, লেনদেন থেকে বাদ দিয়ে দিব। আর বাদ দেওয়ার জন্য আগে যেটা করছি এখন সেটার উল্টা করতেছি। জি ঠিক আছে? স্যার। আচ্ছা, জি। এরপরে 4 নাম্বারটার আগে 7 নাম্বারটাই দেখি। আসবাবপত্র ক্রয় ক্রয় হিসেবে ডেবিট করা হয়েছে। আমরা কোনো কিছু কিনলেই কি ক্রয় হিসেব লিখি? না স্যার। আচ্ছা, কখন ক্রয় হিসেব লিখি? ধরো মণিহারি ক্রয়, এটা কি ক্রয় হিসেব ডেবিট লিখবো? হ্যাঁ, এখানে তো মণিহারি না স্যার, হিসাব না ক্রয় লিখবো না। ক্রয় লিখবো না। আচ্ছা, মণিহারি হিসাব। কখন ক্রয় লিখবো আর কখন ক্রয় লিখবো না? স্যার, সব কনফিউশনে ভুগতেছি আমরা। আচ্ছা, যখন কোনো কিছু আমি বিক্রয়ের জন্য কিনি তখন সেটাকে বলে পণ্য। যখন কোনো কিছু আমি বিক্রয়ের জন্য কিনি তখন সেটাকে বলে পণ্য। আর যখন কোনো কিছু ব্যবহারের জন্য কিনি তখন সেটাকে বলে সম্পদ। আর পণ্য কিনলে তার জন্য আমরা ক্রয় হিসাব ব্যবহার করি, আর সম্পদ কিনলে তার জন্য ওই সম্পদের নাম ব্যবহার করি। বুঝতে পারছো? যখন আমরা কোনো কিছু বিক্রয়ের জন্য কিনি তখন সেটাকে আমরা বলি পণ্য। পণ্য কিনলে আমরা ক্রয় হিসাব ব্যবহার করি। আর অন্য কোনো কিছু পণ্য ব্যতীত অন্য কোনো কিছু কিনলে যেই জিনিসটা কিনছি আমরা সেইটার নাম ব্যবহার করি। ঠিক আছে? সো আসবাবপত্র ক্রয় করছি, আসবাবপত্র ক্রয় আমরা ব্যবহারের জন্য করি, আসবাবপত্র তাহলে সম্পদ। তাহলে সম্পদ কিনলে তো ক্রয় হিসাব লেখা উচিত না, তাই না? এখানে করছি কি, ক্রয় হিসাব ডেবিট করছে, তাইলে এটা একটা ভুল করছে না? জি স্যার। আচ্ছা, ভুল সংশোধনী জাবেদা করার একবারে সহজ রুলস হলো, যেই জিনিসটা আমরা ভুল করছি সেটাকে উল্টা করে দিব। মানে ভুল করছি কি, ক্রয় হিসাব ডেবিট করছি, তাহলে জাবেদা করার সময় যখন ভুল সংশোধনী জাবেদা করব তখন কি করব, ক্রয় হিসাব ক্রেডিট করে দিব। মানে যা ভুল করা হয়েছে তার বিপরীতটা করতে হবে।
ভুল করছি কি, ক্রয় হিসাব ডেবিট করছি, এটা ভুল। তাহলে এটার বিপরীত করে ক্রয় হিসাব ক্রেডিট করে দিব। আর যেটা সঠিক করা উচিত ছিল, কি সঠিক করা উচিত ছিল, আসবাবপত্র হিসাব ডেবিট করা সঠিক উচিত ছিল। যেটা সঠিক করা উচিত ছিল সেটা ঠিকঠাক ভাবে করব। বুঝতে পারছো? ভুল সংশোধনী জাবেদা করার নিয়ম কি, যেই জিনিসটা ভুল করছি সেইটাকে উল্টা করব, আর যেই জিনিসটা সঠিক করা উচিত ছিল সেটা সঠিকভাবে ঠিকঠাক ভাবে করব। তো আমরা ভুল করছি কি, ক্রয় হিসাব ডেবিট করছি, তাহলে ক্রয় হিসাবকে ক্রেডিট করে দিব, ভুলটা ঠিক করলাম। আর আমাদের ঠিক করা উচিত ছিল কি, আসবাবপত্র ডেবিট করা উচিত ছিল, আসবাবপত্র ডেবিট করে দিলাম। বুঝতে পারছো এই জাবেদাটা? জি স্যার। আচ্ছা, ভুল সংশোধনী কোনো জাবেদা আসলে আমরা এইরকম ভাবে সবগুলা জাবেদা করব। এরপরে দেখো, ক্রয়ের মধ্যে মণিহারি ক্রয় অন্তর্ভুক্ত আছে। আগেরটার মতোই সেম, মণিহারি কিনলে তো সেটা ক্রয় লেখা উচিত না, সেটা তো মণিহারি লেখা উচিত। তাহলে ক্রয় লিখছি, ভুল করছি, উল্টা করব, ক্রয় হিসাব ডেবিট হয়, ক্রয় হিসাব ক্রেডিট করে দিব, আর মণিহারি নরমালি ডেবিট হয়, ডেবিট করব। ওকে। আচ্ছা, তারপরে বিনামূল্যে পণ্য বিতরণ যা হিসাবভুক্ত হয়নি। জাবেদা তোমরা পারার কথা। বিনামূল্যে পণ্য বিতরণ জাবেদা বলো তো, অবশ্য দেখেই বলতে পারবা। হ্যাঁ? বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। বিনামূল্যে পণ্য বিতরণ করি বিজ্ঞাপনের জন্য, এই জন্য বিজ্ঞাপন হিসাব ডেবিট। আর আমাদের পণ্য চলে গেছে, পণ্য চলে গেলে পণ্য হিসাব ক্রেডিট, কিন্তু পণ্য নামে কখনো হিসাব হয় না, পণ্যের পরিবর্তে অলওয়েজ হয় ক্রয় হিসাব, এই জন্য ক্রয় হিসাব ক্রেডিট। বুঝছো? জি স্যার। আসবাবপত্র বিক্রয়, বিক্রয় হিসাবে অন্তর্ভুক্ত আছে 800 টাকা। ক্রয় মূল্য বা পুস্তক মূল্য 1000 টাকা। একটা আসবাবপত্র 1000 টাকায় কিনছিলাম, 800 টাকায় বিক্রি করছি, সেটা আসবাবপত্র বিক্রয় হিসাবে না লিখে বিক্রয় হিসাবে লিখছি। ভুল করছি। ভুলটা করছি কি, বিক্রয় হিসাবে অন্তর্ভুক্ত করছি। বিক্রয় হিসাবে অন্তর্ভুক্ত করা, বিক্রয় হিসাব নরমালি কি হয়, ক্রেডিট হয়। তো এখন ভুল সংশোধনের বেলায় ফার্স্ট নিয়ম কি, যেটা ভুল করছি সেটাকে উল্টা করব। ভুলটা করছি কি, বিক্রয় হিসাব ক্রেডিট করছি, তাহলে এখন বিক্রয় হিসাব ডেবিট করব 800। আর আসবাবপত্র চলে গেছে 1000 টাকার, তাহলে আসবাবপত্র হিসাব ক্রেডিট 1000। দেখো দুইটার মধ্যে ডিফারেন্স থেকে যায়, জাবেদায় 800 আর 1000, ডিফারেন্স কত, 200 টাকা। জাবেদায় কিন্তু কখনো ডিফারেন্স হইতে পারবে না, ডেবিট আর ক্রেডিট টাকা সমান হওয়া লাগবে। তাহলে সমান হয় নাই কেন, 1000 টাকার জিনিস 800 টাকায় বিক্রি করছি, তাহলে তো ক্ষতি হয়েছে, ওই ক্ষতিটাকে ডেবিট করতে হবে। আসবাবপত্র বিক্রিজনিত ক্ষতি ডেবিট 200 টাকা। দেখো বুঝছো নাকি? আসবাবপত্র বিক্রয় বিক্রয় হিসেবে অন্তর্ভুক্ত আছে, হবে কি, আসবাবপত্র বিক্রয় করছি কি, বিক্রয় হিসাবে অন্তর্ভুক্ত, যেটা ভুল করছি। আসবাবপত্র বিক্রি করলে কি হয়, বিক্রয় আসবাবপত্র হিসাব ক্রেডিট, বিক্রয় হিসাব ক্রেডিট না, কিন্তু ভুলে বিক্রয় হিসাব ক্রেডিট করে দিচ্ছি। তাহলে ভুলটাকে ঠিক করার জন্য বিক্রয় হিসাব ক্রেডিট করছি, এখন বিক্রয় হিসাব ডেবিট করব। আর ঠিক করা উচিত ছিল কি, আসবাবপত্র হিসাব ক্রেডিট, আসবাবপত্র ক্রেডিট করলাম। দুইটার মধ্যে ডিফারেন্স ছিল 200 টাকা। 200 টাকা কি, 1000 টাকার জিনিস 800 টাকায় বিক্রি করছে, তাহলে 200 টাকা ক্ষতি, ক্ষতি ডেবিট। ওকে। জি স্যার, বুঝছি। আচ্ছা, এবার সমাপনী মজুদ সংক্রান্ত জাবেদা, খুবই ইম্পর্টেন্ট। সমাপনী মজুদের জাবেদা থাকবেই থাকবেই থাকবে, মানে এই অধ্যায়ে অঙ্ক করার সময় এই জাবেদাটা ম্যান্ডেটরি পাবা। আচ্ছা, জাবেদাটা পুরোপুরি, ধরো আমি ফার্স্ট টুক, সমাপনী মজুদ পণ্য 35,000 টাকা, এতটুকুই বলা আছে সমন্বয়ের মধ্যে। তোমরা সমন্বয় দেখছো না এরকম যে সমাপনী মজুদ পণ্য এত টাকা বলে দেওয়া থাকে, অলওয়েজ কিন্তু থাকেই। তো ওইটার জাবেদা কি হবে? সমাপনী মজুদ কি, একটা সম্পদ। সমাপনী মজুদ পণ্য আমাদের সম্পদ, আর সম্পদ সবসময় কি হয়, ডেবিট হয়। এই জন্য সমাপনী মজুদ পণ্য হিসাব ডেবিট হবে। ওকে। সমাপনী মজুদ তোমাকে কোশ্চেনে বলে দিছে, জাস্ট সমাপনী মজুদ পণ্য 35,000 টাকা, অন্য কিছু দেখো না অন্যগুলা। তোমাকে কোশ্চেনে বলে দিছে সমাপনী মজুদ পণ্য 35,000 টাকা, এখন তুমি এর জাবেদা করবা। জাবেদা কি হবে, সমাপনী মজুদ পণ্য একটা সম্পদ, সম্পদ সবসময় ডেবিট হয়, এই জন্য সমাপনী মজুদ পণ্য হিসাব ডেবিট হবে। 35,000 35,000, আমি কিন্তু এটা বলতেছি না, আমি অন্য একটা জাস্ট এতটুকু বলতেছি, সমাপনী মজুদ পণ্য 35,000 টাকা, এতটুকুর জাবেদা বলতেছি। তো সমাপনী মজুদ পণ্য যেহেতু সম্পদ, সম্পদ সবসময় ডেবিট হবে। সমাপনী মজুদ পণ্য ডেবিট 35,000। ক্রেডিট কি হবে,
ক্রেডিট এখানে দিচ্ছে ক্রয় হিসাব ক্রেডিট, ক্রয় দিলেও হয়, বিক্রিত পণ্যের ব্যয় দিলেও হয়। এখন ক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয় ক্রেডিট কেন? বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্য যে পণ্যটা বিক্রি করছি, আর সমাপনী মজুত পণ্য মানে কি? যে পণ্যটা এখনো বিক্রি হয় নাই, অবিকৃত পণ্য। অবিকৃত পণ্য আমার বাদ দিয়ে, ধরো আমি কিনছিলাম 35,000 টাকার পণ্য, তার মধ্যে 5,000 টাকার পণ্য বিক্রি করি নাই, আর 30,000 টাকার পণ্য বিক্রি করছি, তাহলে 5,000 টাকায় যে সমাপনী, এটা আমার টোটাল কস্ট কমাইতেছে না? এবারের বিক্রিত পণ্যের ব্যয় তো আর ওইটা না, ওটা তো বিক্রি করি নাই। বুঝতে পারতেছো? একটু জটিল হইতেছে মেবি আমার কাছে লাগতেছে। আচ্ছা আমি লিখে দেখাই। সমাপনী মজুদ পণ্য 35,000 টাকা। সমাপনী মজুদ পণ্য 35,000 টাকা, আমরা এটার জাবেদা করব। তো জাবেদা করতে গেলে এইটা নিয়ে তো কারো কোনো কনফিউশন থাকা উচিত না যে সমাপনী মজুদ পণ্য একটা সম্পদ। হুম? নো সমাপনী স্যার, মজুদ পণ্য যে সম্পদ, এটা নিয়ে কোনো কনফিউশন আছে? নো স্যার। না স্যার। হুম। তো সম্পদ অলওয়েজ কিন্তু ডেবিটই হবে। সমাপনী মজুদ পণ্য ডেবিট 35,000 টাকা। এবার ক্রেডিট কি হবে? ক্রেডিট হবে গিয়ে বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় ক্রেডিট 35,000। এবার কথা হলো বিক্রিত পণ্যের ব্যয় কেন ক্রেডিট? ধরে নাও আমি ক্রয় করছি 50,000 টাকা পণ্য, ক্রয় করছি 50,000 টাকার পণ্য, বিক্রি করছি 15,000 টাকার পণ্য, আর অবিকৃত আছে 35,000 টাকার পণ্য। এই অবিকৃত তো হলো আসলে সমাপনী মজুদ পণ্য, যেটা এখনো বিক্রি করতে পারি নাই, অবিকৃত, সেটাই সমাপনী মজুদ পণ্য। এখন এই বছরের আমার টোটাল ব্যয় কত? ক্রয় বাবদ 50,000 টাকা। 50,000 টাকা আমার টোটাল ব্যয় ক্রয় বাবদ। কিন্তু আমি যেহেতু 35,000 টাকার পণ্য এখনো বিক্রি করি নাই, তাহলে কি আমার বিক্রিত পণ্যের ব্যয় 50,000 আমি বলতে পারবো? না স্যার। বিক্রি করছি 15,000 টাকার পণ্য, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় হবে 15,000 টাকা, তাই না? কিন্তু আমরা তো ক্রয় হিসাব ডেবিট অলরেডি 50,000 করেই দিচ্ছি। ক্রয় হিসাব ডেবিট আমরা অলরেডি 50,000 করে ফেলছি, মানে পুরোটাকে খরচ হিসেবে দেখাই দিচ্ছি। এখন যদি আমরা বিক্রিত পণ্যের ব্যয় হিসেবে ক্রেডিট করি 35,000, তাহলে কি হবে? এই 50 থেকে 35 মাইনাস হবে। ক্রয় আগে ডেবিট করছি 50, এখন ক্রয় ক্রেডিট করতেছি 35। আমি বিক্রিত পণ্যের ব্যয়ের অবলিকে ক্রয়ও লিখতে পারি। ক্রয় আমরা ডেবিট করছি কত? প্রথমে যখন কিনছি তখন ক্রয় ডেবিট করছি আমরা 50। এখন যখন ক্রয় আবার 35 ক্রেডিট করলাম, দেখো এই 50 থেকে 35 বাদ গেলে আলটিমেটলি আমার 15,000 টাকা খরচ হিসেবে দেখানো হয়, এবং আমার খরচ কিন্তু 15,000ই হয়েছে, যেহেতু আমরা 15,000 টাকার পণ্য বিক্রি করছি। আর অবিকৃত ওটা তো এখনো খরচ হয় নাই, ওটা তো বিক্রি করি নাই। ক্লিয়ার? বুঝতে পারছো কেন সমাপনী মজুদ পণ্যের জাবেদা এইরকম? সমাপনী মজুদ একটা সম্পদ, এজন্য ডেবিট। আর এই সমাপনী মজুদ পণ্যটা বিক্রি হয় না, অবিকৃত থাকে। অবিকৃত থাকার কারণে এটা ক্রয়ের ব্যয় বা বিক্রিত পণ্যের ব্যয়টাকে কমায়, কমায় দেখে ক্রেডিট, ব্যয় কমলে ক্রেডিট। ক্লিয়ার সবার কাছে? না কোনো কোশ্চেন আছে? না স্যার। বুঝতে পারছো? জি স্যার। তাও আমি আরেকবার বলতেছি, সমাপনী মজুদ পণ্য সম্পদ, এজন্য ডেবিট। আর সমাপনী মজুদ পণ্যটা অবিকৃত পণ্য, এই অবিকৃত পণ্য ক্রয় খরচ কমায়, ব্যয় কমায়, ব্যয় কমায় দেখে ব্যয় ক্রেডিট, বিক্রিত পণ্যের ব্যয় ক্রেডিট। ওকে, আচ্ছা এরপরের জাবেদায় চলে যাই। আচ্ছা
এখন এইখানে যে জাবেদাটা ছিল বিশাল জাবেদা। এটাও সম্ভবত বলা যায় যে আমাদের সমন্বয় জাবেদার মধ্যে সব থেকে বড় জাবেদা হলো এইটা। এর থেকে বড় আর কোনো জাবেদা নাই সমন্বয় জাবেদার মধ্যে। এইখানে বলছে কি দেখো, সমাপনী মজুদ পণ্য 35,000 টাকা, এটা তো বুঝতেই পারছি যে অবিকৃত পণ্য 35,000 টাকার আছে। উক্ত মজুদ মূল্যায়নের পরক্ষণেই 5,000 টাকার পণ্য আগুনে বিনষ্ট হয়। মানে আমরা হিসাব নিকাশ করছি, সমাপনী মজুদ পণ্য আছে 35,000 টাকা, এই হিসাব করার পরেই দেখা গেছে কারখানায় আগুন লাগছে, আগুন লেগে 5,000 টাকার পণ্য গেছে পুড়ে নষ্ট হয়ে। বীমা কোম্পানি 3,000 টাকা ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে। আমাদের এই পণ্যগুলা বীমা করা ছিল, যাদের কাছে বীমা করছি তারা 5,000 টাকার মধ্যে 3,000 টাকা দিবে বলছে। তো আগুন লাগার ফলে এখনো কি আমার কাছে 35,000 টাকার পণ্য আছে? না স্যার। কত টাকার আছে? 30,000। হ্যাঁ, 5,000 টাকার পণ্য আগুন লেগে পুড়ে গেছে, তাহলে এখন 30,000 টাকার পণ্য আছে। এই জন্য দেখো, সমাপনী মজুদের জাবেদা, সমাপনী মজুদ পণ্য হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট 30,000। এই জাবেদাটা তো বুঝতে পারছো? এই 30,000টা বুঝতে পারছো না? সমাপনী মজুদ ডেবিট, ক্রয় ক্রেডিট 30,000। জি স্যার। এখন আমার ক্ষতি হয়েছে কত টাকা বলতে পারো? 5,000, 3,000 না 2,000? 2,000। হ্যাঁ, অনেকে বলতে পারো যে 5,000 টাকার পণ্য আগুনে পুড়ে গেছে, তাহলে 5,000 টাকার ক্ষতি। কিন্তু আমার আলটিমেট ক্ষতি কিন্তু 5,000 হয় নাই। কেন? 3,000 টাকা তো বীমা কোম্পানি আমাকে দিবেই। 5,000 টাকার পণ্য পুড়ছে, আর বীমা কোম্পানি তো আমাকে 3,000 টাকা দিয়ে দিতেছে। তাহলে আমার ক্ষতি তো হয়েছে 2,000 টাকা। বুঝছো? সো আমার ক্ষতি হিসাব ডেবিট হলো 2,000 টাকা। আর এই যে বীমা কোম্পানি দিবে বলছে, এখনো কি দিছে? দেয় নাই। তাদের কাছে পাবো। কারো কাছে কোনো কিছু পাইলে সেটা সম্পদ। এই জন্য বীমা দাবি ডেবিট 3,000, সম্পদ সবসময় ডেবিট হয়। আর এই 5,000 টাকার পণ্য আগুনে বিনষ্ট হয়েছে, নষ্ট হয়ে গেছে পণ্য। পণ্য নষ্ট হইলে, পণ্য ক্ষতি হইলে পণ্য হিসাব ক্রেডিট। কিন্তু কখনো পণ্য নামে কোনো হিসাব হয় না, পণ্যের পরিবর্তে হয় ক্রয় হিসাব, এই জন্য ক্রয় হিসাব ক্রেডিট। দেখো বুঝতে পারছো কিনা? জি স্যার, বুঝছি। মনে বুঝছো? জি স্যার। ফার্স্টে যাবে দেব কি সমাপনী মজুদের, সমাপনী মজুদে যাবে দেখি সমাপনী মজুদ ডেবিট, ক্রয় ক্রেডিট। এখানে 35,000 বললেও 5,000 আগুনে পুড়ে যাওয়ার কারণে এখন আছে 30,000 টাকার, এই জন্য 30,000 30,000। আর আমার 5,000 টাকার পণ্য নষ্ট হইলেও বীমা কোম্পানি যেহেতু 3,000 টাকা দিতেছে, আমার ক্ষতি হলো 2,000 টাকা, এই জন্য ক্ষতি ডেবিট 2,000। আর বীমা কোম্পানির কাছে টাকাটা পাবো, 3,000 তারা দিতে সম্মত হয়েছে, এই জন্য বীমা দাবি ডেবিট 3,000। আর আগুনে পুড়ে গেছে 5,000 টাকার পণ্য, তাহলে পণ্য ক্রেডিট 5,000। কিন্তু পণ্য নামে কখনো হিসাব হয় না, পণ্যের পরিবর্তে হয় ক্রয় হিসাব, ক্রয় হিসাব ক্রেডিট 5,000। তোমরা চাইলে এই জাবেদাটা পুরো একসাথেও করতে পারো। মানে এইখানে দেখো, ক্রয় ডেবিট 30,000, ক্রয় ক্রেডিট 5,000। এই 30 আর 5 এক করে লিখতে পারো, ক্রয় হিসাব ক্রেডিট 35,000। সেক্ষেত্রে জাবেদা হবে সমাপনী মজুদ ডেবিট 30,000, আগুনে বিনষ্ট ক্ষতি 2,000, বীমা দাবি 3,000, আর ক্রয় হিসাব ক্রেডিট 35,000। একবারেও করা যাবে। আচ্ছা, এরপরেরটা দেখি। সমাপনী মজুদ মূল্যায়ন করা হলো 30,000 টাকা। এই মূল্যায়নের পূর্বে পূর্বে আগে মূল্যায়ন করার, এই যে 30,000 টাকা মূল্যায়ন করছি তার আগে 5,000 টাকার পণ্য আগুনে বিনষ্ট হলো, বীমা কোম্পানি 3,000 টাকার ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে। ঠিক আছে? আগেরটার সাথে এইটার ডিফারেন্স কি বলতে পারবা? এনিওয়ান? আগেরটার সাথে এটার ডিফারেন্স কি? নো স্যার, জানি না। আগেরটা কি বলছিল? সমাপনী মজুদ পণ্য 35,000 টাকা, উক্ত মূল্যায়নের পরক্ষণেই। মানে কি, এই যে 35,000 টাকা হিসাব করে সমাপনী মজুদ পণ্য, এই হিসাব করার পরে পরে গিয়ে 5,000 টাকার পণ্য আগুন লেগে পুড়ে গেছে। পরে, পরক্ষণে মানে পরে। আর এইখানে বলছে কি, এই মূল্যায়নের পূর্বে। এবার বুঝতে পারছো ডিফারেন্সটা কি? আগেরটা ছিল 35,000 টাকা হিসাব করছি, হিসাব করার পরে গিয়ে আগুন লাগছে, তারপরে পুড়ে গেছে পরে। আর এখন হয়েছে কি, হিসাব করছি
তার আগেই আগুনটা লাগছিল, মানে অলরেডি আগুনটা আমরা হিসাব করেই 30,000 টাকা হিসাব করছি। এবার বুঝতে পারছো? বুঝো নাই? আগের বার সমাপনী মজুত পণ্য 35,000 টাকা বলছে, তারপরে গিয়ে আগুন লাগছে, এর মানে হলো এই 5,000 টাকার আগুনে বিনষ্ট পণ্য এই 35,000 মধ্যে অন্তর্ভুক্ত ছিল। এই 35,000 মধ্যে 5,000 টাকার আগুনের বিনষ্ট পণ্য ছিল, কারণ কি এটা হিসাব করার পরে গিয়ে আগুন লাগছে। আর এখন কি হিসাব করার আগেই আগুন লাগছিল, মানে আমরা এই 5,000 অলরেডি বাদ দিয়ে দিয়েছি, এই 30,000 মধ্যে এই 5,000 নাই, কারণ আগুনটা আগেই লাগছিল হিসাব করার। এবার বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। তাহলে দেখো, আগের বার কিন্তু 5,000 বাদ দিয়ে জাবেদাটা করছিলাম, এবার কিন্তু 5,000 বাদ দিয়ে করব না। সমাপনী মজুত পণ্য ডেবিট 30,000, ক্রয় ক্রেডিট 30,000, 5,000 বাদ দিয়ে 25,000 লিখলাম না কেন? এই 30,000 তো বাদ দিয়ে হিসাব করছি, মানে আমি হিসাব করার পরে গিয়ে আগুন লাগছে, তাহলে তো আমরা বাদ দিয়েই দিছি অলরেডি। বুঝছো? আর অন্য সবকিছু আগের মতোই, যেহেতু বীমা কোম্পানি 3,000 টাকা দিবে, তাহলে ক্ষতি 2,000 ডেবিট, বীমা দাবি 3,000 ডেবিট, আর ক্রয় আগুনে বিনষ্ট পণ্য তো 5,000 পড়ছে, 5,000 টাকার পণ্যই, জন্য ক্রয় ক্রেডিট 5,000। ওকে। আচ্ছা, এরপরে 3 নাম্বারটা, প্রারম্ভিক মজুদের মধ্যে 1,000 টাকার প্রারম্ভিক মণিহারি অন্তর্ভুক্ত আছে। প্রারম্ভিক মজুদ পণ্যের মধ্যে মণিহারি অন্তর্ভুক্ত আছে, তাহলে প্রারম্ভিক মজুদ পণ্য নরমালি ডেবিট হয়, ওরে ক্রেডিট করে দিব। আর মণিহারি ডেবিট হয়, ডেবিট করবো। এটা ভুল সংশোধনী। ভুলটা করছি কি, প্রারম্ভিক মজুদ পণ্যের মধ্যে লিখছি, তাহলে প্রারম্ভিক মজুদ পণ্য ক্রেডিট। আর ঠিকটা করা কি উচিত, প্রারম্ভিক মণিহারি, তাহলে মণিহারি ডেবিট। ওকে। আচ্ছা, এরপর 4 নাম্বার হলো, সমাপনী মজুদের মধ্যে 1,000 টাকার মণিহারি অন্তর্ভুক্ত আছে। দেখো, আগেরটা ছিল প্রারম্ভিকের মধ্যে 1,000 টাকা অন্তর্ভুক্ত আছে, আর এবার হলো সমাপনীর মধ্যে। প্রারম্ভিকের মধ্যে যখন ছিল তখন কি করছি, প্রারম্ভিকটারে ক্রেডিট করে দিছি, মণিহারিটারে ডেবিট করে দিছি। আর এখন কি করব, অব্যবহৃত মণিহারি ডেবিট, মণিহারি ক্রেডিট। এখানে সমাপনী মজুদ আসলো না কেন? আগের বার তো প্রারম্ভিক মজুদ আসলো। বলতে পারবা? আচ্ছা, যেহেতু সমাপনী মজুদের মধ্যে আছে, তার মানে এটা অব্যবহৃত মণিহারি, এটাকে আর ব্যবহার করতে পারবো না। আগেরটা ছিল কি, প্রারম্ভিকের মধ্যে ছিল, প্রারম্ভিকের মধ্যে থাকা মানে কি, এইটাকে এই বছর ব্যবহার করব পুরো বছর, এজন্য এটা মণিহারি হিসাব ডেবিট হয়েছে। আর পরেরটাই বলতেছি কি, সমাপনীর মধ্যে 1,000 টাকা অন্তর্ভুক্ত আছে। সমাপনীর মধ্যে, সমাপনীর মধ্যে থাকা মানে কি, আর তো এটা ব্যবহার করা যাবে না এই বছরে। কই গেল? হুম, যখন সমাপনী মজুদের মধ্যে মণিহারিটা অন্তর্ভুক্ত আছে, তার মানে কি এটা আর এই বছর ব্যবহার করব? সমাপনী মানে তো একবারে বছরের শেষ দিন, তাহলে এটা অব্যবহৃত মণিহারি। আর এখানে ব্র্যাকেট দিয়ে লিখেও দিছে অব্যবহৃত, না লিখলেও আমরা কিন্তু বুঝতাম, যখন সমাপনীর মধ্যে আছে তার মানে অব্যবহৃত মণিহারিটা। আর অব্যবহৃত মণিহারি ডেবিট, অব্যবহৃত মণিহারি সম্পদ। এতটুকু বুঝছো যে অব্যবহৃত মণিহারি কেন ডেবিট হয়েছে? জি স্যার। আচ্ছা, অব্যবহৃত মণিহারি সম্পদ ডেবিট হলো, এটা একবারে ওই যে সমাপনী মজুদের ওই জাবেদার মতো। আমরা যে মণিহারি খরচ আগে ডেবিট করছি, ওই খরচটা কি হইছে? এটা তো অব্যবহৃত রয়ে গেছে, খরচ তো আর হয় নাই, এজন্য মণিহারি হিসাব ক্রেডিট। এই যে আমরা লাস্ট একটা জাবেদা করছিলাম না সমাপনী মজুদের, এইটা আর ওইটা একেবারে সেম। এখানে কি পণ্যটা অব্যবহৃত থাকতেছে, আর ওইখানে মণিহারিটা অব্যবহৃত। যেটা অব্যবহৃত সেটা সম্পদ, এই জন্য সেটা ডেবিট। এই সমাপনী মজুদ পণ্য মানে কি, অব্যবহৃত মজুদ পণ্য বা অবিকৃত মজুদ পণ্য। অবিকৃত অব্যবহৃত এটা সম্পদ রয়ে গেছে আমাদের কাছে, এজন্য এটা ডেবিট। আর এটা খরচ কমাচ্ছে, এই জিনিসটার কারণে আমার কাছে যেহেতু আছে, এই খরচ করি নাই, এই জন্য এই খরচটা কমতেছে, এই জন্য খরচটা ক্রেডিট হয়। তো সেম ওইটাই হইছে,
মনিহারি খরচ তো হয় নাই, মনিহারি তো অব্যবহৃত রয়ে গেছে, এজন্য মনিহারিটা হয়েছে ক্রেডিট। আর অব্যবহৃত আমার কাছে আছে, এটা আমার কাছে থেকে যাবে, এই জন্য এটা আমার সম্পদ, সম্পদ ডেবিট। বুঝতে পারছো? সমাপনী মজুদের মধ্যে 1000 টাকা মনিহারি অন্তর্ভুক্ত আছে। এই যাবে দা, আর জি আমাকে যদি স্যার। বলে দিত অব্যবহৃত মনিহারি 1000 টাকা, মানে সমাপনী মজুদ উল্লেখ নাই, জাস্ট বলছে অব্যবহৃত মনিহারি 1000 টাকা, তাহলেও কিন্তু এইটাই হইতো। কারণ কি, অব্যবহৃত মনিহারি সম্পদ, সম্পদ ডেবিট, আর অব্যবহৃত মনিহারি থাকার কারণে মনিহারি খরচ কম হয়েছে, এই জন্য মনিহারি হিসাব ক্রেডিট। ওকে, আচ্ছা, এরপরে দেখতে পাইতেছি অনাদায়ী পাওনা ও অনাদায়ী পাওনা সঞ্চিতি সংক্রান্ত। প্রাপ্য হিসাবের উপর 10% অনাদায়ী পাওনা সঞ্চিতি তৈরি করতে হবে। যাবে কি হবে? এটা আমি তোমাদের জিজ্ঞেস করতেছি। প্রাপ্য হিসাবের উপর 10% অনাদায়ী পাওনা সঞ্চিতি তৈরি করতে হবে। পারবা না? প্রাপ্য হিসাবের উপর 10% অনাদায়ী পাওনা সঞ্চিতি তৈরি করতে হবে। এটার জাবেদা হলো অনাদায়ী পাওনা ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। অনাদায়ী পাওনা কি সেটা জানো? হ্যালো, অনাদায়ী পাওনা হলো দেনাদারের যে টাকা পাওয়া যাবে না। আমরা দেনাদারের কাছে টাকা পাই, এখন দেনাদার যদি কোনো কারণে টাকা না দেয়, মারা যায়, পাগল হয়ে যায়, দেউলিয়া হয়ে যায়, তাহলে তো আর টাকা পাবো না। এই টাকাটাকে বলি আমরা অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনা মানে দেনাদারের কাছ থেকে যে টাকাটা পাওয়া যাবে না। ক্লিয়ার? দেনাদারের কাছ থেকে যে টাকাটা পাবো না সেটাই হলো অনাদায়ী পাওনা। আর সঞ্চিতি মানে হলো আমরা এই ঘটনা ঘটার আগে, মানে দেনাদারের কাছ থেকে পাবো না সেটা নিশ্চিত হওয়ার আগেই অনুমান করে নিতেছি যে পাবো না, এই অনুমানটাকে বলা হয় সঞ্চিতি। আমরা ভেবে নিচ্ছি যে আমাদের একজন দেনাদার, উনি 420 লোকজন, উনি টাকা দিবে না। So, এই যে আমরা ভাবতেছি উনি টাকা দিবে না, এইটাকে বলি আমরা অনাদায়ী পাওনা সঞ্চিতি। আবার বলতেছি, অনাদায়ী পাওনা কি, যদি আমি দেনাদারের কাছ থেকে টাকা না পাই, কোনো একজন দেনাদার মারা গেল, দেউলিয়া হয়ে গেল, পাগল হয়ে গেল, বিদেশে পালায়ে গেল, লুকাইলো, এই সব কারণে কোনো কারণে তার কাছ থেকে আমরা টাকা না পাইতে পারি, যদি কোনো দেনাদার কাছ থেকে টাকা না পাই, সেটাকে আমরা বলবো অনাদায়ী পাওনা বা অনাদায়ী দেনা বা কুঋণ বা সন্দেহজনক ঋণ বা মন্দ ঋণ, সবগুলো একই নাম, একই জিনিস। অনাদায়ী পাওনাও যা, অনাদায়ী দেনাও তা, কুঋণও তা। সো দেনাদারের কাছ থেকে টাকা না পেলে সেটাকে বলবো আমরা অনাদায়ী পাওনা। আর আমরা আগে থেকে অনুমান করতেছি যে পাবো না, মানে এইখানের কথাটার মানে হলো আমি অনুমান করতেছি যে আমার যে মোট দেনাদার আছে তাদের 10% আমাকে টাকা দিবে না, এই অনুমান করাটাকে বলে সঞ্চিতি। এই অনাদায়ী পাওনা সঞ্চিতির জাবেদা হলো অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট। অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট। অনাদায়ী পাওনা হিসাব ডেবিট আর অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট। দেনাদারের কাছ থেকে টাকাটা পাবো না, পাবো না যেহেতু এটা এক ধরনের ক্ষতি বা খরচ, খরচ বা ক্ষতি তো সবসময় ডেবিটই হবে। আর এর জন্য যে অনুমান করতেছি, যে সঞ্চিতিটা তৈরি করতেছি, ওই সঞ্চিতিটা ক্রেডিট করতেছি এগেনস্টে। মানে ঘটনাটা এখনো ঘটে নাই, যদি ঘটনা প্রকৃতপক্ষেই ঘটে যাইতো, মানে দেনাদার কাছ থেকে আসলেই টাকা পাবো না, অনাদায়ী পাওনা 1000 টাকা, তাহলে যাবে কি করতাম, তাহলে এইটার পরিবর্তে দেনাদার হিসাব ক্রেডিট করতাম। দেনাদার হিসাব ক্রেডিট।
কখন দেনাদার হিসাব ক্রেডিট করব আর কখন সঞ্চিত হিসাব ক্রেডিট করব? যখন একবারে নিশ্চিত অনাদায়ী পাওনা হয়ে গেছে, আমাকে বলছে যে দেনাদারের কাছ থেকে 4,000 টাকা পাওয়া যাবে না, বা দেনাদারের 4,000 টাকা আদায়যোগ্য নয়, দেনাদারের 4,000 টাকা অবলোপন করতে হবে। আবার বলি, দেনাদারের কাছ থেকে 4,000 টাকা পাওয়া যাবে না, দেনাদারের 4,000 টাকা অবলোপন করতে হবে, দেনাদারের কাছ থেকে 4,000 টাকা আদায়যোগ্য নয়, মানে একেবারে নিশ্চিত হয়ে গেছি টাকাটা পাবোই না, একেবারে নিশ্চিত, তখন হবে অনাদায়ী পাওনা হিসাব ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট, যে একেবারেই টাকাটা পাবো না। কিন্তু এইখানে আমরা নিশ্চিত না, এখানে বলছি কি 10% অনাদায়ী পাওনা সঞ্চিত ধরতে হবে। সঞ্চিত মানে কি, আমরা অনুমান করতেছি টাকাটা পাবো না, সেক্ষেত্রে হবে অনাদায়ী পাওনা ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। ঠিক আছে, তারপর দেখো বলছি কি, প্রদেয় হিসাবে 7,000 টাকা পরিশোধ করা হয়েছে যা হিসাবভুক্ত হয়নি। এই জাবেদা বলা উচিত তোমাদের, বলো দেখি অ্যান্সার। প্রদেয় হিসাবে 7,000 টাকা পরিশোধ করা হয়েছে যা হিসাবভুক্ত হয়নি। ইয়াসমিন, তো প্রদেয় হিসাব ডেবিট আর ক্রয় হিসাব কি ক্রেডিট? প্রদেয় হিসাব ডেবিটের, ঠিক আছে, ক্রয় ক্রেডিট নাম। স্যার নগদান? হ্যাঁ, প্রদেয় হিসাবকে 7,000 টাকা পরিশোধ করা হয়েছে, 7,000 টাকা পরিশোধ করছি, তাহলে আমার কাছ থেকে টাকা চলে গেছে না, টাকা চলে গেলে তো নগদান হিসাব ক্রেডিট হবে। ঠিক আছে, আর তাকে টাকা দিয়ে দিছি, সে তো এখন আর প্রদেয় হিসাব নাই, এজন্য প্রদেয় হিসাব ডেবিট। ঠিক আছে, জি স্যার। হুম, আচ্ছা এরপরে যে জাবেদাগুলো আছে এগুলো আসলে খুব একটা লাগবে না, এটা স্কিপ করে যাচ্ছি আমি, পরের দিকে চলে যাচ্ছে। বকেয়া খরচ সংক্রান্ত। আচ্ছা, বেতন বকেয়া আছে 500 টাকা, এর জাবেদা কি হবে? বেতন বকেয়া 500 টাকা। বেতন হিসাব ডেবিট আর জানি না। হচ্ছে হচ্ছে আর প্রাপ্য হিসাব ক্রেডিট। উম বেতন হিসাব ডেবিট আর, নগদান ক্রেডিট। না, বেতন কি তুমি দিছো? বেতন প্রদান করলে বেতন হিসাব ডেবিট, নগদ টাকায় দিয়ে দিছি, নগদান হিসাব ও ক্রেডিট। বকেয়া আছে। বেতন বকেয়া আছে 500 টাকা। বেতন বকেয়া আছে মানে কি, তুমি তোমার কর্মচারীকে বেতন দাও নাই, তার টাকাটা পাবে। আচ্ছা, প্রাপ্য হিসাব। না, বেতন বকেয়া আছে, বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন হিসাব ক্রেডিট। বকেয়া বেতন নাম তো শোনার কথা। খরচ বকেয়া থাকলে সেটাকে দায়, দায় সবসময় ক্রেডিট হয়। বকেয়া ব্যয় দায় মিলে গেলে দায় হয়, মনে আছে? ব ব অ, মানে বকেয়া ব্যয় অগ্রিম আয়, এটা হলো দায়। আর না মিললে সম্পদ, বকেয়া স্যার আয় মনে মিলে পড়ছে। নাই সম্পদ। হ্যাঁ, তাহলে বকেয়া বেতন কি দায়, দায় ক্রেডিট হয়। বেতন বকেয়া আছে, বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন হিসাব ক্রেডিট। পারছো? জি তাহলে স্যার। তারপরেরটা বলো, বিনিয়োগের সুদ অনাদায়ী আছে, অনাদায়ী মানে বকেয়া। বিনিয়োগের সুদ অনাদায়ী রয়েছে, অনাদায়ী মিন্স বকেয়া রয়েছে, যাবে দেখতে হবে। বেতনটা ছিল ব্যয়, বিনিয়োগের সুদ কি আয় না ব্যয়? স্যার আয়। আয়, হ্যাঁ, বিনিয়োগ করছি, বিনিয়োগ থেকে সুদ পাবো, আয়। আয় বকেয়া আছে, বকেয়া আয়, এটা কি সম্পদ না দায়? সম্পদ। হ্যাঁ সম্পদ। সম্পদ কি ডেবিট হয় না ক্রেডিট? ডেবিট হয়।
তাহলে কি ডেবিট হবে এবার বলো? বিনিয়োগের সুদ। অনাদায়ী বিনিয়োগের সুদ বা বকেয়া বিনিয়োগের সুদ, এটা ডেবিট। মানে বকেয়া আয় ডেবিট, আর আয় তো ক্রেডিট। বিনিয়োগের সুদ আয়, আয়টা হবে ক্রেডিট। মানে জাবেদাটা হবে অনাদায়ী বিনিয়োগের সুদ ডেবিট, বিনিয়োগের সুদ ক্রেডিট। বিনিয়োগের সুদ আয়, আয় তো ক্রেডিট হবেই সবসময়। আর বকেয়া আয় হলো সম্পদ, সম্পদটা ডেবিট। বুঝে গেছে? তো বিনিয়োগের জি স্যার, বকেয়া সুদ, এটার জাবেদা কি হবে? অনাদায়ী বিনিয়োগের সুদ ডেবিট, বিনিয়োগের সুদ ক্রেডিট। ডেবিট হবে। হুম। জি তাহলে স্যার। তারপরেরটা বলো তো যদি বুঝো। কমিশন অর্জিত হয়েছে কিন্তু পাওয়া যায়নি, এটাও সেম বকেয়াই, পাওয়া যায়নি। কমিশন কি এখানে আয় না ব্যয়? কমিশন তো আয় না। অর্জিত হয়েছে, অর্জিত, আমি দিই নাই, পাবো আমি, আয়। কমিশন আয়ও হয় ব্যয়ও হয়, যদি দেই তাহলে ব্যয়, যদি পাই তাহলে আয়। এখানে বলতে অর্জিত হয়েছে, অর্জন করা মানে আয় করা। পাইছি আমি তাহলে আয়, কিন্তু এখনো পাওয়া যায়নি, পাওয়া যায়নি মানে বকেয়া। তাহলে বকেয়া আয়, যাবে কি হবে? পারা উচিত। আয় বকেয়া থাকলে যাবে কি হয়? স্যার বকেয়া আমার কমিশন মাথাটা গুলায় ডেবিট, যাচ্ছে। বকেয়া কমিশন ডেবিট, বকেয়া আয় ডেবিট হয়, আর আয়টা ক্রেডিট, কমিশন ক্রেডিট। কমিশন আয় হয়েছে এই জন্য কমিশন ক্রেডিট, আর এটা বকেয়া জি আছে, স্যার, ওটা বকেয়াটা তো বুঝছি, ডেবিট। কিন্তু ডেবিটটা কোনটা হবে এটা বুঝতেছি না। ডেবিটে হবে সম্পদটা, বকেয়া আয় ডেবিট, তাহলে বকেয়া কমিশনটা ডেবিট। ওই যে সম্পদের বেলায় মিলবে না, বকেয়া আয় মিলে নাই, তাহলে এটা সম্পদ। কমিশন এখানে আয়, আর আয়টা কেমন? বকেয়া, তাহলে বকেয়া আয় সম্পদ। ঠিক আছে? আর তুমি এইভাবেই তো বুঝতে পারো যে কমিশন এখানে পাচ্ছি, তাহলে পেলে জিনিসটা আয়, তাহলে আয়ের ভিতর কমিশন হবে, শুধু কমিশনটা আয়। আর বকেয়া জিনিসটা উল্টা হয়ে যাবে বিপরীতে। দেখো যখন বেতন ছিল, বেতন কি আমরা জানি ব্যয়, তাহলে বেতন হিসাব ডেবিট। বাকি থাকে কি? বকেয়া বেতন, বকেয়া বেতন ক্রেডিট। বিনিয়োগের সুদ আমরা জানি আয়, তাহলে বিনিয়োগের সুদ ক্রেডিট, তাহলে উপরে হবে অনাদায়ী বিনিয়োগের সুদ। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তারপরে তাহলে এইটা বলো তো, বিজ্ঞাপনের 1/4 বিলম্বিত করতে হবে। বিলম্বিত করা মানে বুঝছো? বিজ্ঞাপন হিসাব ডেবিট আর আচ্ছা, বিলম্বিত মানে কি সেটা বলতে পারবা? বিলম্বিত মানে হলো এখনো আমরা বিজ্ঞাপনটা ব্যবহার করি নাই, ওই অনেকটা অব্যবহৃত মণিহারের মতো বা সমাপনী মজুত পণ্যের মতো। এই বিজ্ঞাপনের এত টাকা এখনো রয়ে গেছে যেটা ভবিষ্যতে আমরা ইউজ করব। সো বিলম্বিত বিজ্ঞাপন এক ধরনের সম্পদ যেটা আমরা ভবিষ্যতে ব্যবহার করতে পারবো। এই জন্য বিলম্বিত বিজ্ঞাপন হবে ডেবিট, আর বিজ্ঞাপন খরচটা কমে যাবে, বিজ্ঞাপন ক্রেডিট। বিলম্বিত বিজ্ঞাপন ডেবিট, বিজ্ঞাপন ক্রেডিট। অগ্রিম বীমা সালামির মেয়াদ উত্তীর্ণ হয়েছে 1,000 টাকা। অগ্রিম বীমা সালামির মেয়াদ উত্তীর্ণ হয়েছে, আগে অগ্রিম ছিল, এখন মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। আচ্ছা একটু দেখাই লেখে এটা।
অগ্রিম বিমা 12,000 টাকা। এই জাবেদাটা বলো তো, অগ্রিম বিমা 12,000 টাকা, এটার জাবেদা কি হবে? পারবা না? অগ্রিম বিমা বিমা হিসাব ডেবিট বলো। ভয় পাও কেন? ভুল হইলে ভুল হবে, বলবা। অগ্রিম বিমা 12,000 টাকা প্রদান, বা অগ্রিম বিমা প্রদান 12,000 টাকা। সাহস করে বলে ফেলো না কি জাবেদা হবে। তো সহজ জাবেদা। এখানে আমরা প্রদান করছি, আমাদের কাছ থেকে টাকা চলে গেছে, টাকা চলে গেলে নগদান হিসাব ক্রেডিট। আর টাকা কেন চলে গেছে? বিমা খরচ হিসাবে প্রদান, অগ্রিম বিমা প্রদান করছি দেখে, এজন্য অগ্রিম বিমা ক্রেডিট ডেবিট। আমাদের কাছ থেকে নগদ টাকা চলে গেছে, নগদান ক্রেডিট। কেন টাকাটা চলে গেছে? অগ্রিম বিমা প্রদান করছি, অগ্রিম বিমার টাকা, এজন্য অগ্রিম বিমা ডেবিট। শুধু বিমা হলে তো সেটা খরচ হইতো, আর এটা অ্যাডভান্স দিছি, অগ্রিম দিছি, এজন্য অগ্রিম ডেবিট। এখন যদি বলি, এই অগ্রিম যে টাকাটা দিছিলাম এর মধ্যে 1,000 টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে। অগ্রিম বিমার 1,000 টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে। এবার জাবেদা কি হবে? অগ্রিম বিমার 1,000 টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে। দেখো, অগ্রিম বিমা ডেবিট আর আগে যখন আমরা নগদের টাকাটা প্রদান করছি তখন অগ্রিম বিমা ডেবিট করছি। এখন এই অগ্রিম বিমাটা মেয়াদ উত্তীর্ণ হয়েছে মানে শেষ হয়ে গেছে। অগ্রিম বিমা আগে আমরা ডেবিট করছি, এখন এই বিমাটা শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেলে অগ্রিম বিমা হিসাব এখন হবে ক্রেডিট। আগে ডেবিট ছিল, এখন ওটাকে শেষ করব, এজন্য ওটা কি হয়ে যাবে? ক্রেডিট হয়ে যাবে। বুঝতে পারতেছো? জি স্যার। শেষ হয়ে কি হয়েছে? এটা খরচ হয়ে গেছে, বিমা খরচ হিসাব ডেবিট। এটা কিন্তু খুবই মানে থাকি, বেশিরভাগ অঙ্কে এটা থাকে যে অগ্রিম বিমার 1,000 টাকা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। তো মেয়াদ উত্তীর্ণ হলে আগে তো আমরা ডেবিট করছি অগ্রিম বিমা, এখন সে আর ডেবিট নাই, মানে অগ্রিম বিমাটা আর নাই, শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেলে তারে ক্রেডিট করে দিব। আর শেষ হয়ে আসলে হয়েছেটা কি? সম্পদ ছিল, এখন খরচ হয়ে গেছে। শেষ হয়ে যাওয়া মানে খরচ হয়ে যাওয়া, এই জন্য খরচটা ডেবিট, বিমা খরচ ডেবিট। বুঝছো? জি স্যার। আচ্ছা, উপভাড়াটিয়ার নিকট থেকে অগ্রিম পাওয়া গেল 1,200 টাকা, এই জায়গাটা বলো। বলো। ক্রেডিট কি হবে বুঝতেছি না। উপভাড়াটিয়ার নিকট থেকে ভাড়া উপভাড়াটিয়ার নিকট থেকে অগ্রিম পাওয়া গেল। এটা বলো। হবে না, নগদান হিসাব ডেবিট হবে না? হ্যাঁ, নগদান হিসাব ডেবিট হবে। পাইছি, পাওয়া গেছে, তাহলে নগদান হিসাব ডেবিট। ক্রেডিট হবে মানে ভাড়াটিয়া হিসাব। উপভাড়া হিসাব ক্রেডিট। উপভাড়া
উপভাড়াটিয়ার নিকট থেকে অগ্রিম পাওয়া গেল, তাহলে উপভাড়া হিসাব ক্রেডিট। উপভাড়া মানে সাবলেট, বুঝো? আমাদের বাসায় আরো দেখা যাচ্ছে 3 রুম, 3 রুমের 2 রুম আমরা ইউজ করতেছি, 1 রুম লাগতেছে না, ওই রুমে একটা সাবলেট দিলাম। ওই সাবলেটটা হলো ইংরেজি শব্দ, ওইটাকে বাংলায় বলে উপভাড়াটিয়া। সাবলেট, সাবলেটের বাংলা উপভাড়াটিয়া। তো ওইটা টাকাটা পাইছি কেন? উপভাড়া হিসেবে, এই জন্য উপভাড়া হিসাব ক্রেডিট। বুঝছো? জি স্যার। আচ্ছা, জি স্যার। তাহলে তারপরেরটা বলো জাবেদা। অগ্রিম শিক্ষানবিশ সালামের মেয়াদ উত্তীর্ণ হয়েছে 1000 টাকা। একটু আগে যে করাইছি, বীমা মেয়াদ উত্তীর্ণ হয়েছে, অগ্রিম বীমা সেম। আচ্ছা, শিক্ষানবিশ সালামি কি বলতে পারো? শিক্ষানবিশ সালামি এই জিনিসটা কি? ওই যে শিক্ষার ক্ষেত্রে যে মানে কি বলে, পাই না দেই, সেটা বলো তো। এটা দেই আমরা। আমরা বলতে কিন্তু প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানকে ধরবা। প্রতিষ্ঠান পায় না, প্রতিষ্ঠান দেয়। হ্যাঁ, হ্যাঁ। আম, শিক্ষানবিশ ভাতা আর শিক্ষানবিশ সালামি দুইটার মধ্যে ডিফারেন্স কি? শিক্ষানবিশ সেলামি হচ্ছে কি প্রতিষ্ঠান দেয়, আর ভাতাটা কনফিউজ হয়ে গেছি। শিক্ষানবিশ ভাতা হলো যেটা প্রতিষ্ঠান দেয়, ভাতাটা প্রতিষ্ঠান প্রদান করে, ভাতাটা প্রতিষ্ঠানের জন্য খরচ। আর শিক্ষানবিশ স্যালামি হলো যেটা প্রতিষ্ঠান পায়, স্যালামিটা প্রতিষ্ঠানের আয়। আমি একটা প্রতিষ্ঠানে কাজ শিখতে গেছি, এখন 2 ধরনের ঘটনা ঘটতে পারে। এক হলো আমি ওইখানে কাজ শিখতেছি, আবার তারা আমাকে টাকাও দিতেছে। যদি তারা আমাকে টাকা দেয় সেটাকে বলবো শিক্ষানবিশ ভাতা। আর আমি তাদেরকে টাকা দিয়ে কাজ শিখতেছি, তাহলে সেটা তাদের জন্য শিক্ষানবিশ স্যালামি। তারা যেটা পাচ্ছে সেটা স্যালামি, আর তারা যদি দেয় সেটা হলো ভাতা। তো শিক্ষানবিশ সালামি একটা প্রতিষ্ঠান পায়, এটা হলো আয়। আয়টা মেয়াদ উত্তীর্ণ হয়েছে, আগে অগ্রিম ছিল, এখন মেয়াদ উত্তীর্ণ হয়েছে। তাহলে এটা জাবেদা হবে অগ্রিম শিক্ষানবিশ সালামি ডেবিট আর শিক্ষানবিশ সালামি ক্রেডিট। দেখো আমি আবার ওই বিমারটা দেখাইতেছি। বীমা হলো ব্যয়, অগ্রিম বীমা এটা সম্পদ, এটা ব্যয়। ওটা সম্পদ ছিল, অগ্রিম বীমা। শুধু বীমাটা হলো বীমা খরচ ব্যয়। এটা যখন অগ্রিম দেওয়া হয়েছে, অগ্রিম ব্যয় হলো সম্পদ। তো সম্পদ ডেবিট ছিল, এখন সেটা মেয়াদ উত্তীর্ণ হয়েছে, তাহলে সে ক্রেডিট হয়ে গেছে, আর খরচটা ডেবিট হয়ে গেছে। আর এইখানে বলছি কি, অগ্রিম শিক্ষানবিশ সালামি। অগ্রিম শিক্ষা নবিশ সালামি। অগ্রিম শিক্ষানবিশ সালামি 1000 টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে। দুইটার মধ্যে পার্থক্য কি? অগ্রিম বীমা এটা হলো সম্পদ, আর অগ্রিম শিক্ষানবিশ সালামি এটা হলো দায়। শিক্ষানবিশ সালামি কি? আয়। অগ্রিম আয় মিলে যাচ্ছে, অ অ অগ্রিম আয় মিলে গেলে সেটা দায়। আর বীমা কি? ব্যয়। অগ্রিম বীমা অ ব মিলে নাই, না মিললে সম্পদ। তো দায়ের বেলায় তো জিনিসটা উল্টা হবে। অগ্রিম শিক্ষানবিশ সালামি তো এমনিই ক্রেডিট, দায় তো ক্রেডিটই থাকে, এখন উল্টা হয়ে ডেবিট হয়ে যাবে। অগ্রিম শিক্ষানবিশ সালামি ডেবিট, অগ্রিম শিক্ষানবিশ সালামি ডেবিট। আর ক্রেডিট কে হবে? শিক্ষানবিশ সালামি ক্রেডিট। দেখো এই দুইটা যাবে, তুমি বুঝছো কিনা? অগ্রিম বীমার 1000 টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে, আর অগ্রিম শিক্ষানবিশ সালামির 1000 টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে। জি স্যার, বুঝতে পারছি এখন। ডিফারেন্স হলো এটা সম্পদ, সম্পদ নরমালি ডেবিট থাকে, মেয়াদ উত্তীর্ণ হচ্ছে ক্রেডিট হয়ে যাবে। আর অগ্রিম শিক্ষানবিশ সালামি কি? দায়, দায় নরমালি ক্রেডিট থাকে, মেয়াদ উত্তীর্ণ হচ্ছে দেখে ডেবিট হয়ে যাবে। আর দায় মেয়াদ উত্তীর্ণ হয়ে কি হয়েছে? আয় হয়েছে। আর সম্পদ মেয়াদ উত্তীর্ণ হয়ে কি হয়েছে? ব্যয় হয়েছে।
এই জন্য হয়েছে। বীমা খরচ ডেবিট। ওকে, জি স্যার। এটা কিন্তু মানে আমাদের সমন্বয় জাবেদাগুলোর মধ্যে থাকেই, এই ধরনের জাবেদা থাকেই। 90% অঙ্কে এই ধরনের জাবেদা থাকে। দেখা যায় 98% অঙ্কে সমাপনী মজুদের ওই জাবেদাটা পাবা, আর 90% অঙ্কে এই ধরনের একটা জাবেদা পাবা। আর এই সমন্বয়গুলো পারলেই আমাদের কার্যপত্রগুলো পারা যাবে। আচ্ছা, তারপরে কিছু সুদের জাবেদা আছে। উত্তোলনের উপর 10% সুদ ধার্য করতে হবে, জাবেদা কি? উত্তোলন হিসাব ডেবিট আর উত্তোলনের সুদ ক্রেডিট। ইয়েস, পারছো তো। তারপর মূলধনের উপর 5% সুদ ধার্য করতে হবে। উত্তোলনটা পারলে তো মূলধনটা সোজা। মূলধন আহ, মূলধন হিসাব ডেবিট আর মূলধনের সুদ ক্রেডিট। না, উত্তোলন তো নরমালি ডেবিট। দেখো উত্তোলনের সুদের সময় কি মূলধন তো উত্তোলন, ক্রেডিট হয়। হ্যাঁ হ্যাঁ, উত্তোলনের সুদের সময় বস্তু কি উত্তোলন ডেবিট, উত্তোলনের সুদ ক্রেডিট। তাহলে মূলধনের বেলায় কি হবে? মূলধনের সুদ ডেবিট, মূলধন ক্রেডিট। ঠিক আছে। জি স্যার। ক্রয়ের মধ্যে মালিকের ব্যক্তিগত ক্রয় অন্তর্ভুক্ত আছে 2000 টাকা, পারবা? ক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত আছে, তাহলে ক্রয় হয়ে যাবে ক্রেডিট। আর মালিকের ব্যক্তিগত ব্যক্তিগত ক্রয় কি? উত্তোলন, উত্তোলন ডেবিট, উত্তোলন ডেবিট, ক্রয় ক্রেডিট। ও, ঠিক জি আছে, স্যার। ওই যে ব্যবসায়ীতে পণ্য উত্তোলন, পণ্য উত্তোলন করলে কি হয়? উত্তোলন ডেবিট, ক্রয় ক্রেডিট। জি স্যার, হ্যাঁ। যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় মজুরির অন্তর্ভুক্ত আছে, এটা কি হবে? আম, যন্ত্রপাতি হিসাব ডেবিট, ক্রেডিট। না ডেবিট, যন্ত্রপাতি ডেবিট, সম্পদ ডেবিট, সম্পদ সবসময় ডেবিট হয় ও যন্ত্রপাতি। হ্যাঁ, সম্পদ ডেবিট। আর মজুরির মধ্যে যেহেতু আছে, তাহলে কি মজুরি হিসাব হবে? হ্যাঁ, কনফিউজড, খুবই কনফিউজড, সঠিকটা নিয়েও কনফিউজড। এত কনফিউজ থাকো কেন? যন্ত্রপাতি ডেবিট, মজুরি হিসাব ক্রেডিট। কনফিউজ হ্যাঁ, থাকবা না, যেটা বুঝতে। মনে হবে যে মনে করবা যে হ্যাঁ ঠিক আছে, জাস্ট একটু কনসেপ্ট ট্রাই করবা যে ঠিক আছে কি নাম। আচ্ছা, লাস্ট একটা, আর কয়েকটা আছে জাবেদা। দেনাদারের 2000 টাকা আদায়যোগ্য নয়, এটা আমি বলছি। দেনাদারের কাছ থেকে টাকা পাবো না, যদি দেনাদারের কাছ থেকে টাকা না পাই সেটাকে আমরা কি বলি? অ- আহ, যেটা পাবো না ওটা হচ্ছে গিয়ে ওই যে অনাদায় পাওনা, হ্যাঁ, সঞ্চিতি। না সঞ্চিতি না, যদি আমরা না, অনুমান শুধু করি তাহলে অনাদায় পাওনা। সঞ্চিতি। আর একেবারে নিশ্চিত পাবো না তাহলে অনাদায়ী পাওনা। এখানে বলছে বিবিধ দেনাদারের 2000 টাকা আদায়যোগ্য নয়, একেবারে নিশ্চিত পাবো না, তাহলে এটা কি? অনাদায়ী পাওনা। জাবেদা কি হবে বলো? অনাদায় পাওনা সঞ্চিত, অনাদায় পাওনা ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট। ইয়েস, ঠিক আছে। দেনাদারের কাছ থেকে টাকা পাবো না, তাহলে জাবেদা হবে অনাদায়ী পাওনা হিসাব ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট। তারপরে বলছে ব্যবস্থাপককে নিট লাভের উপর 5% কমিশন দিতে হবে, 5% কমিশন দিতে হবে, জাবেদা? কমিশন হিসাব ডেবিট হুম, আর ক্রেডিট। এই কমিশনটা কি আমি নগদ টাকায় দিয়ে দিছি? না, না দেই নাই। বলছে কি দিতে দিতে হবে হবে, বলছে। মানে কি? বকেয়া আছে না? জি স্যার। তাহলে জাবেদা কি হবে প্রাপ্য বলো? হিসাব আসবে। না, বকেয়া কমিশন হিসাব। কমিশন ক্রেডিট। খরচের বেলায় ও বকেয়া হয়, হ্যাঁ, বকেয়া। বকেয়া কমিশন। কমিশন হিসাব ডেবিট, বকেয়া কমিশন হিসাব ক্রেডিট। প্রাপ্য হবে গিয়ে যখন আমি কারো কাছে পণ্য বিক্রি করব, বিক্রয় হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। আর যখন কোনো খরচের বেলায় হবে তখন বকেয়া শব্দটা অ্যাড হবে। কমিশন ডেবিট, বকেয়া কমিশন ক্রেডিট, বেতন ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট, মজুরি ডেবিট, বকেয়া মজুরি ক্রেডিট। খরচগুলার বেলায় টাকা পেলে সেটাকে আমরা বকেয়া বলবো। ওকে, সো এটা আচ্ছা। হবে কি? কমিশন ডেবিট, বকেয়া কমিশন ক্রেডিট। ক্যাশ বাক্স হতে 2টি 500 টাকার নোট চুরি হয়েছে।
কি হবে যাবে স্যার না? বিবিধ বিবিধ আহ বিবিধ আইস না কি জানি। চুরি। হ্যাঁ, বিবিধ কি হয়েছে? এটা তোমার বিবিধ কাছ থেকে ক্ষতি, চুরি বিবিধ হ্যাঁ, ক্ষতি ক্ষতি। হবে। হ্যাঁ, বিবিধ বিবিধ ক্ষতি ক্ষতি হবে। হিসাব ডেবিট আর হুম, নগদান হিসাব ক্রেডিট। হ্যাঁ, একবারে এক্স্যাক্টলি বলছো। ক্যাশ বাক্স থেকে 2টি 500 টাকার নোট চুরি হয়েছে, এই জন্য ক্ষতি হয়েছে আমার টাকা চুরি হয়ে গেছে, এই জন্য বিবিধ ক্ষতি হিসাব ডেবিট। আর টাকা চলে গেছে, এই জন্য নগদান হিসাব ক্রেডিট। ওকে, সো এই জাবেদাগুলো যদি পারো, ফার্স্টে এই জাবেদা না পারলে কার্যপত্র করা যাবে না। তোমাকে ফার্স্টে এই জাবেদাগুলো পারতে হবে। So, তোমাদের বাসায় কাজ থাকবে আজকে যতগুলা জাবেদা শিখলাম, মানে এখানে যতগুলা জাবেদা ছিল সবগুলা, অনেকগুলো ভুলও ছিল লেখা, ওই যে ডেবিট ক্রেডিট ভুল ছিল একটু। এই সবগুলা জাবেদার অ্যান্সার করা, মানে তুমি ফার্স্ট এই জাবেদাটা লিখবা, তারপর অ্যান্সারটা লিখবা, যেগুলার অ্যান্সার দেওয়া আছে ভুল আছে ওটা ঠিক করে লিখবা, যেমন এই 2টাই ডেবিট লেখা। আর যেগুলার অ্যান্সার দেওয়া নাই ওগুলাও লিখবা। বুঝতে পারছো? ওকে স্যার। আর এই জাবেদাগুলো যখন পারবো নেক্সট ক্লাসে আমরা অঙ্ক করবো।